হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ক্লাসটি। পরিবেশের জন্য ভাবনা। পরিবেশ আমাদের চারপাশের জিনিসপত্র নিয়ে পরিবেশ। তো পরিবেশ যদি আমরা গোটা পৃথিবীটা দেখি, পৃথিবীর চারপাশটা জুড়ে বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়েছে। সেই স্তরগুলো আমরা পরপর দেখবো: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই স্তরগুলো বিভিন্নভাবে পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, চাপের পরিবর্তন, গ্যাসের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। তো এই স্তরে এই পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে প্রথম যে স্তরটি পাবো সেটা হলো ট্রপোস্ফিয়ার। সেই ট্রপোস্ফিয়ারের মধ্যে ঝড় বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি ইত্যাদি হয়। সেজন্য এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এবং তার পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর একেবারে শান্ত থাকে, তাই এই স্তরটাকে বলা হয় শান্তমণ্ডল। যদি স্তরগুলো পরপর ঠিকভাবে দেখা যায়, তো সর্বপ্রথম ট্রপোস্ফিয়ার। পৃথিবী থেকে 12 কিমি পর্যন্ত ট্রপোস্ফিয়ার। 12 কিমি পর্যন্ত ট্রপোস্ফিয়ার। এবং 12 থেকে 45 কিমি পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। 45 থেকে 85 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়। 85 থেকে 500 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ার। এবং 500 থেকে 1200 কিংবা 1000 পর্যন্ত এক্সোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের স্তরকে বলা হয় ট্রপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের স্তরকে বলা হয়, মাঝের স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোপোজ। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝের স্তরটিকে বলা হয় মেসোপোজ। এবং থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝের স্তরকে বলা হয় থার্মোপোজ। মনে রাখার সহজ কৌশল হলো যে এই স্তর দুটি নিচের স্তর, নিচের স্তর এবং উপরের স্তর। নিচের স্তরের ওটার সাথে পোজ লাগিয়ে দিলে হয়ে যাবে। যেমন টপোস্ফিয়ার, টপোজ; থার্মোস্ফিয়ার, থার্মোপোজ; মেসোস্ফিয়ার, মেসোপোজ; থার্মোস্ফিয়ার, থার্মোপোজ ইত্যাদি ইত্যাদি। তো যদি উষ্ণতার দেখতে যাই, তাহলে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা থাকে 0 ডিগ্রি থেকে শুরু করে, 0 ডিগ্রি থেকে শুরু করে -7 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা কমে। তারপরে যদি আমি দেখতে পাই স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা আবার বৃদ্ধি পায়। কত না, তো -60, -60 থেকে শুরু করে বা 0 তে চলে আসে। এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে যদি আমরা মেসোস্ফিয়ারে দেখতে যাই, মেসোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়, হ্রাস পায়। মেসোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায় 0 ডিগ্রি থেকে শুরু করে, হ্রাস পেয়ে হয় উষ্ণতা -100 ডিগ্রি। এই বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়ার কারণগুলো বলছি। তারপর হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আবার উষ্ণতা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? ব্যাপক হারে বৃদ্ধি পায়। এখানে -100 থেকে শুরু করে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 1200। আর এক্সোস্ফিয়ারও বৃদ্ধি পায়। এক্সোস্ফিয়ার আপ টু 1200। যদি আমি গ্যাসের কথা বলি এই স্তরগুলোতে, তো ট্রপোস্ফিয়ারে মেইনলি যে গ্যাসগুলো দেখা যায়, সেই গ্যাসগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। স্ট্র্যাটোস্ফিয়ারে, যদি স্ট্র্যাটোস্ফিয়ারে কথা বলি, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন দেখা যায়, যেটা ট্রপোস্ফিয়ারে দেখা যায়। তারপর অক্সিজেন দেখা যায়, যেটা ট্রপোস্ফিয়ারে দেখা যায়। তারপরে ওজোন গ্যাস দেখা যায়। এই ওজোন গ্যাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মনে রাখবে, ওজোন গ্যাস O3, এই গ্যাসটি ট্রপোস্ফিয়ারে পাওয়া যায়। এবং এই O3, ওজোন গ্যাস দিয়ে একটা স্তর তৈরি হয়, সেই স্তরটিকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তরে পরে পড়বো। তারপর মেসোস্ফিয়ারে যদি এই গ্যাস দেখতে যাই, সাধারণত নাইট্রোজেন, অক্সিজেন এখানেও পাওয়া যায়। এখানে অক্সিজেন আয়ন রূপে থাকে। তারপরে থার্মোস্ফিয়ারের মধ্যে যদি আমি গ্যাসগুলো দেখতে যাই, এখানে অক্সিজেন আয়ন রূপে থাকে। O2 প্লাসও থাকে, O প্লাসও থাকে, O2 প্লাসও থাকে, O2 প্লাসও পাওয়া যায় এখানে, O প্লাসও পাওয়া যায়। আর তো সব শেষে হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার খুব উচ্চতায়, এখানে সব হালকা হালকা গ্যাসগুলো থাকে। এখানে মেনলি থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম।
H2 এবং হিলিয়াম থেকে এখানে। তো চলো বায়ুমণ্ডল গঠন মোটামুটি আমাদের দেখা শেষ হলো। এবার যদি দেখতে যাই, এই তো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের সম্পর্কে বললাম। দেখি, তো ট্রপোস্ফিয়ার 0 থেকে এরকমই পর্যন্ত, 0 থেকে 12 কিমি পর্যন্ত এখানে উষ্ণতা হ্রাস পায়। কত? মাত্র 0 থেকে -60 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। যত উপরে ওঠে তত উষ্ণতা হ্রাস পায় ডিগ্রি সেলসিয়াস। এখানে মেনলি হচ্ছে নাইট্রোজেন, N2, O2, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলো পাওয়া যায়। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের যদি কথা বলি তাহলে এখানে এটা 12 কিমি থেকে শুরু করে 45 কিমি পর্যন্ত। 45 কিমি। এখানে মেনলি যে গ্যাসগুলো পাওয়া যায়, এখানেও নাইট্রোজেন, অক্সিজেন এগুলো মনে রাখলে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে O3 পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, O3 এটা মনে রাখবে। এখানে উষ্ণতা বৃদ্ধি পায়, প্রথম স্তরে হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারে হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত হ্রাস পায়। কত? না তো 60 ডিগ্রি থেকে, 60 ডিগ্রি থেকে -60 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। নেমে আসে না, আসলে উঠে আসে। মানে মাইনাস থেকে যখন পজিটিভের দিকে দিকে আসছে যেহেতু। তারপর যদি মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের লেন্থ হলো 45 কিমি থেকে শুরু করে 85 পর্যন্ত, 85 কিমি পর্যন্ত। এখানে আবার উষ্ণতা হ্রাস পায়, 0 ডিগ্রি থেকে আবার -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এখানে মেনলি যে গ্যাসগুলো পাওয়া যায় ওই নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন প্লাসও পাওয়া যায় এখানে, O2। তারপরে স্তর যদি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে যদি আমি কথা বলি তাহলে এটা হলো 80 কিমি থেকে 85 কিমি থেকে তোমার চলে যাচ্ছে একেবারে 500 কিমি পর্যন্ত। তারপরে স্তর হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এর তো এক্সোস্ফিয়ার উষ্ণতা হলো 1200 ডিগ্রি প্লাস। আর এটা হলো 500 কিমি থেকে শুরু করে একেবারে 1000। এক্সোস্ফিয়ারে যত উচ্চতা বৃদ্ধি পাবে তত উষ্ণতা বৃদ্ধি পাবে। এই ক্রমগুলো মনে রাখবে। কি আছে? ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পাচ্ছে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আবার মেসোস্ফিয়ারে হ্রাস পাচ্ছে, থার্মোস্ফিয়ারে বৃদ্ধি পাচ্ছে। আবার এক্সোস্ফিয়ার আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্রমটা দেয়া আছে। তোমরা দেখলে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা দেখে নেই পরিচলন স্রোত কি। কোনো একটা বায়ু, কোনো এক জায়গায় বায়ু আসে বায়ু আছে, এখানে গরম হচ্ছে। তো এখানে গরম বাতাস আর উপরে কি আছে? শীতল বাতাস আছে। উপরটা শীতল বাতাস। তো নিচে বায়ুটা ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং হালকা হবে। বায়ু যত উষ্ণ হয় তত হালকা হয়। আর উপরকার বায়ুটা কি ভারী। তো কি হবে? না তো উপরকার বায়ুটা নিচে চলে আসবে আর নিচকার বায়ুটা উপরে চলে যাবে। তো এরকম ভাবে যা বাড়িতে ভাত রান্না করে মায়েরা, যেটা জলের ক্ষেত্রে আর কি, সেটাতে ভালো বুঝতে পারবে যে নিচে হাঁড়ির নিচের জল গরম হয়ে যায় আর উপরকার জল গরম ঠান্ডা থাকে আর কি, দিয়ে উপরে
নিচকার জল উপরে চলে যায় আর উপরকার জল নিচে। এরকম ভাবে ঘুরতে থাকে, এরকম ভাবে ঘুরতে থাকে। তো এরকম ভাবে যে ঘুরছে, এরকম ভাবে যে ঘুরছে, এটাই হলো পরিবহন স্রোত। পরিবহন স্রোত বুঝতে পেরেছ? এবার চলো যাই। বায়ুপ্রবাহ ঝড়। বায়ুপ্রবাহ ঝড়ে ঠিক একই রকম ভাবে কাজ করে পরিবহন স্রোতের মতোই। যে কোনো একটা জায়গার বায়ু উষ্ণ হয়ে গেল, এটা বায়ু উষ্ণ হয়ে গেল। এখানে উষ্ণ উষ্ণ হলে হালকা হয়ে যায় বায়ু। এটা মনে রাখবো। উষ্ণ হলে হালকা হয়ে গেল। এবার হালকা হয়ে গেলে উপরে উঠে চলে গেল বায়ুটা। এবার আশপাশে যে বায়ু আছে, সেই বায়ুটা কি এই জায়গায় হালকা হয়ে গেল মানে কি শূন্যস্থান সৃষ্টি হলো, এই জায়গাটা শূন্যস্থান সৃষ্টি হলো। এবার শূন্যস্থান পূরণ করতে পাশের বায়ু চলে আসবে। এবার যখনই পাশের বায়ু আসবে তখন সেটা খুব জোরে আসবে, সেটাই বায়ু প্রবাহ। সেটা যদি খুব বেশি মাত্রায় হয় সেটাই হয়ে যায় ঝড়। তো হয়ে গেল। এবার ওজোন স্তর কি? তো স্ট্র্যাটোস্ফিয়ারে O3 একটি স্তর থাকে যেটা হলো ওজোন স্তর নামে পরিচিত। তো এখানে ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয় ওটা দেখতে হবে আমাকে। ওজোন স্তর ওজোন স্তর সৃষ্টি হয় মেনলি O2 গ্যাস থেকে। O2 গ্যাসে ইউভি রশ্মি, সূর্য থেকে আগত ইউভি রশ্মি যেটা তরঙ্গ দৈর্ঘ্য কত না, তো 240 ন্যানোমিটারের আশেপাশে। সেই অক্সিজেনের সাথে O2 র সাথে সেই ইউভি রশ্মি বিক্রিয়া করে ও প্লাস ও পরমাণুতে ভেঙে দেয় এবং একটি ও পরমাণু আর একটি O2 গ্যাস মিলে সৃষ্টি হয় O3। এভাবে লক্ষ O2 আর ও দিয়ে সৃষ্টি হয় O3 এবং একটি স্তর সৃষ্টি করে। সেই স্তরটি আহ, ধ্বংস এখন ধ্বংস হয়ে গেছে অনেক কারণে। সেই ধ্বংসের কারণগুলো দেখে দেখে নেব। ওজোন গহ্বর। ওজোন গহ্বরটা বলা হয় না, ওজোন গহ্বরটা বলে দেয়। ওজোন গহ্বর যদি এই ওজোন স্তর আছে, ওজোন স্তর মাপা হয় ডবসন এককে। DU ডবসন। যদি এই ওজোন স্তরের মান 200 ডবসন, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে মনে রাখবে। 200 ডবসন এর নিচে যদি হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ওজোন গহ্বর। এখানে এখন অনেক জায়গায় এরকম ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে। ওজোন গহ্বর সৃষ্টি হলে আর কিছুই না, আমাদের কি হবে, সূর্য থেকে আগত ইউভি রশ্মি, গামা রশ্মি এগুলো এসে ডিরেক্ট আমাদের শরীরে আসবে এবং ক্যান্সার ট্যান্সার সৃষ্টি হবে আর কি। তো চলো ওজোন স্তর ধ্বংসের কারণগুলো দেখলি। ওজোন স্তর ধ্বংসের কারণ এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। একে একে দেখে নাও। রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রের হিমায়ুগ্রহ, আমাদের ফ্রিজ বলছি আমরা আর কি, অ্যারোসল স্প্রে ইত্যাদি ইত্যাদি আছে, দেখে নাও ওগুলো। এরপরে যে ওজোন স্তর ধ্বংসের প্রভাব, এই তো আমি একখানে বললাম যে ক্যান্সার সৃষ্টি হবে, তারপরে মেলানিন টেলানিন ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে। তো চলো দেখে নিই এগুলো একে একে। মানুষের উপর প্রভাব। তো মানুষের উপর প্রভাব যদি দেখতে চাই, আমরা ক্যান্সার, চোখে ছানি পড়ে যাবে, চামড়া পুড়ে রং তামাটে হয়ে যাবে, প্রজনন ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি ইত্যাদি কমে যাবে। উদ্ভিদের উপর প্রভাব যদি দেখতে চাই, উদ্ভিদের প্রভাব সালোক সংশ্লেষ ব্যাহত হবেই হবে। আহ, আর সালোক সংশ্লেষ যদি ব্যাহত হয় তাহলে উদ্ভিদ খাদ্য পাবে না। উদ্ভিদ বৃদ্ধি পাবে না ইত্যাদি ইত্যাদি। পাতা বিবর্ণ হয়ে যাবে মানে পাতার রং সাদাটে হয়ে যাবে, বীজের অঙ্কুরোদ্গমে বিঘ্ন ঘটবে ইত্যাদি ইত্যাদি। তারপরে বায়ুমণ্ডলের উপর প্রভাব। বায়ুমণ্ডলের উপর প্রভাব যদি দেখতে যাই, সমুদ্রে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, সালোক সংশ্লেষের প্রক্রিয়া কমে যাবে। জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর উপর প্রভাব গিয়ে কি পড়বে? ইউভি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যায়, জলজ জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটে। তো, দেখে নিলাম। চলো দেখে নেই। গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস কি প্রথমে আমাদেরকে জানতে হবে। সূর্য থেকে রশ্মি আসছে, ভূপৃষ্ঠে পড়ছে,
ভূপৃষ্ঠে পড়ছে, এসে বিকিরণ মাধ্যমে এই বিকিরণ আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। এবার এবার কি দেখতে হবে আমাদেরকে? মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাহলে কি এই যে বায়ুটা আছে, এই যে বায়ুটা আছে, এখানে যে বায়ুটা আছে, তাহলে এটা রাতের বেলা প্রচন্ড ঠান্ডা হতো, প্রচন্ড মাইনাসে চলে যেত। কিন্তু আমাদের কি অ্যাকচুয়াল মাইনাসে যায়? দিনের বেলা কত থাকে? 34, 35, 6, এখন 40, এখন বেশি। আর রাতের বেলা ওটা 5-10 কমে, বেশি কমে না। কেন কমে না? তো এইখানে বায়ুটা সেই উষ্ণটাকে ধরে রাখে। সেই বায়ুটার মধ্যে যদি দেখতে চাই, মেইনলি যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো হলো CO2, CH4, মিথেন, N2O ইত্যাদি ইত্যাদি। এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। CO2, CH4, আগে কি N2O, এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তো এই গ্যাসগুলো না, এবার এখন এই গ্যাসগুলোর অনেক অনেক বেশি পরিমাণ পরিবেশ ছড়িয়ে আসছে এবং বেশি পরিমাণ উষ্ণতাকে ধরে রাখছে। এই গ্যাসগুলোর মেইন কাজ হলো উষ্ণতাকে ধরে রাখা, এবং উষ্ণতা যদি বেশি ধরে রাখে তাহলে বেশি পরিমাণ উষ্ণ হচ্ছে, আর দিন দিন এই উষ্ণতা বেড়ে যাচ্ছে। এটা হলো বিশ্ব উষ্ণায়ন। আর এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। সেজন্য গ্রিন হাউস ইফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। তো গ্রিন হাউস গ্যাসগুলো যদি আমরা দেখতে যাই, তো কার্বন ডাই অক্সাইড, এগুলো মনে রাখবে, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ওজোন, ওজোনও কিন্তু একটা নিচে গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প,